একটা স্বপ্নের ট্রেন, একটা অদ্ভুত বাস্তবের ট্রেন, বাঁশি গাজিয়ে মাটি কাঁপিয়ে স্টেশনের পর স্টেশন পার হয়ে রেল লাইনের উপর দিয়ে ছুটে আসছে। প্যাসেঞ্জার বন্ধুরা, আপনারা যারা ট্রেনে চেপে যাবেন তাড়াতাড়ি করে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করুন, দেরি করবেন না। শুনতে পাচ্ছেন না, ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। চুপ কর বলছি, আপনি কি পাগল নাকি? আমার ট্রেনের 1 নম্বর প্যাসেঞ্জার এসে গেল। বিবেক, বিবেক? হ্যাঁ বিবেক। ওই হৃদয়পুরে ছিল আমার বাড়ি, বাবার নাম ছিল সত্য আর মায়ের নাম ছিল সুনীতি। কিন্তু এখন আমার ঘর নেই, বাড়ি নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, কেউ নেই। সেই জন্যই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরেই 1350 সালের আগের মা বাবাদের আমি আনতে যাচ্ছি। 1350 সালের মধ্যেই এদেশের সব সংসারের সত্য বাবুরা মারা গেছে, সব সংসারের মা সুনীতি দেবীরা মারা গেছে। এই সত্যই তো সত্য সুনীতির একমাত্র সন্তানের বিবেক, তাই আজও কেঁদে বেড়াচ্ছে তার বাবার জন্যে, তার মায়ের জন্যে। কাঁদবেন না বিবেক বাবু, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আমার অপরাধ ক্ষমা করে বাড়ির ভেতরে চলুন। কি করে যাব? এখনই আমার ট্রেন এসে যাবে। আমি যাচ্ছি, আমার এই সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে স্বর্গের পরে স্টেশন। স্বর্গের পরে স্টেশন? আপনি যদি স্বর্গের পরে স্টেশনে যেতে চান তাহলে তাড়াতাড়ি করে টিকিট সংগ্রহ করে ফেলুন, নাহলে আমি যদি একবার সবুজ পতাকা দেখিয়ে ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলি তাহলে আর সে ট্রেন ধরতে পারবেন না, বাবা মায়ের সঙ্গে দেখাই হবে না। বাবা, বাবা, মা তোমাকে ডাকছে। লোকটা কি পাগল নাকি? না রবি, ওকে তুই পাগল বলিস না বাবা। আপনার নামটা কি প্যাসেঞ্জার মশাই? ভুবন ব্যানার্জি। ভুবন? ভুবন মানে পৃথিবী। আচ্ছা আচ্ছা পৃথিবী বাবু, আপনি একটা কাজ করতে পারবেন? আমার রেলগাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন? পারবেন না তো? কিন্তু কেন পারবেন না বলুন, উত্তর দেন। ওই কি রবি, আমি তো রয়েছি বাবা। বাবার মতো বাবা থাকলে সন্তানদের কোনো ভয় নেই। ছেলে মেয়েদের কাণ্ড কারখানা থেকে বোবা হয়ে বসে থাকে, আধুনিকা মেয়েদের মা হতে লজ্জা করে। পিট কাটা ব্লাউজ আর জিন্স পরা মেয়েদের কি পেটে কখনো বিদ্যাসাগর কিংবা আশুতোষ মুখুজ্জে জন্মায়? জন্মায় না, জন্মায় বাপান ঝাপান ঝামেলা পামেলার দল। সেই জন্যই তো 1560 সালের আগের মা বাবাদের আনতে যাচ্ছি। একটেন মা, একটেন বাবা। বাবা রে বাবা, রবিকে দিয়ে তোমাকে আমি কখন ডেকে পাঠিয়েছি, অথচ তুমি এখানে এখনো দাঁড়িয়ে। কে উনি? বিবেক বাবু, ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়েছেন ভারতী। ভারতী অর্থাৎ ভারতবর্ষের মা, কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি। আমার স্বপ্নের সঙ্গে ছবিটা মিলে যাচ্ছে। আমি আবার ট্রেন ছাড়বো। সংসারের বাবা, আপনি আমার রেলগাড়ির ড্রাইভার। চলুন বাড়ির ভেতরে চলুন। আমার রেলগাড়ির গান, সন্তান কামরাগুলোকে মাঝখানে রেখে তোমাদের স্নেহের স্বপ্নের ট্রেন চালিয়ে নিয়ে চলো কর্তব্য, ভালোবাসা, মমতার স্টেশন পেরিয়ে। পেরিয়ে এলাম কত স্টেশন পেরিয়ে আমি আমার ভগ্নী স্টেশন মানে আমার বোনের মতো ভারতীর বাড়ি স্টেশনে নেমে পড়লাম। ভারতীর জন্য কদিন মনটা খুব খারাপ করছিল, তাই ভাবলাম যাই দুদিন ভারতীর বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি। ভারতী আমাকে দাদার মতো ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি এসছি দেখলে সে বাড়ির সব কাজ ফেলে ছুটে আসবে। না যাই ওদের ডাকি, ভারতী আমি তোর নিখিল দা। আরে নিখিল দা, কেমন আছো বাবা? তোদের বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ ভালো নিখিল দা, আমরা সবাই ভালো। কিন্তু তুমি এতদিন আসোনি কেন? তোমার উপরে কিন্তু আমার ভীষণ রাগ হয়েছে। পাগলি কোথাকার, এই তো এসে পড়েছি। মামা, আমার জন্য খেলনা এনেছো তো? খেলনা? অনেক খেলনা এনেছি, অনেক খেলনা। হ্যাঁ কি মজা। এবার কিন্তু গল্প বলতে হবে মামা। মা আর আমি তোমার সামনে বসবো, গল্প
গিয়ে সব কথা হবে। হ্যাঁ হ্যাঁ চল বোন, চল 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 চল। এই যে, শোনো শোনো, এবার কিন্তু তোমাকে আমি 4 দিনের আগে কিছুতেই ছাড়ছি না। সেবার কিন্তু তুমি খুব পালিয়েছিলে, এবার কিন্তু বেঁধে রাখবি। না না না, নিখিল বাবুকে নিয়ে ভারতীর এত বাড়াবাড়ি আমার কিছুতেই ভালো লাগছে না। ভারতী যতই বলুক নিখিল দাদার ছোটবেলার বন্ধু, নিখিল বাবুকে সেই সম্পর্কে ছোট বোনের মতো স্নেহ করেন, তবু সেটা আমি মন থেকে মেনে নিতে পারি না। কারণ নিখিল বাবু নিজের দাদা নয়, দাদার মতো। ওদের দুজনের সম্পর্কের মধ্যে একটা মতো আছে, ভাইয়ের মতো, বোনের মতো। ওই মতো শব্দটাই হচ্ছে যত নষ্টের মূল। তাই আমি আর চুপ করে থাকবো না, আমি আজই ভারতীকে স্পষ্ট বলে দেবো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলে? নিজের সঙ্গে। বাবা, নিজের সঙ্গে কেউ কি কখনো এমনি করে বলে কথা ভারতী বলে? বলে যে মানুষ তার মনের গভীর গোপন কথা অন্য কাউকে বলতে পারে না, সেই মানুষই একান্ত নির্জনে নিজের সঙ্গেই কথা বলে। ও, তার মানে তুমি কি বলতে চাইছো তোমার মনের গোপন কথা শোনার মতো কেউ নেই? আমাকেও কি বলা যায় না তোমার মনের গোপন কথা? বলো তাহলে তোমার সঙ্গে আমার। বাজারে যাব, কি আনতে হবে বলো? বাজার যাবার নাম করে তুমি আমার প্রশ্ন এড়িয়ে যেতে চাইছো, তাই? হ্যাঁ তাই চাইছি। আমি জানি তুমি খুব বুদ্ধিমতী, দুটো ছেলের মা হলেও তোমার শরীরের রূপ যৌবনের অভাব নেই। কিন্তু আমি বেকার হলেও টিউশনি করে সংসার চালালেও পুরুষ তো বটে, পুরুষকে বাইরের ছেড়ে ক্ষত বিক্ষত হতে দাও, আর তুমি মেয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে বসে থাকো। দেখো, রাগ করো না লক্ষ্মীটি, তুমি রাগ করো না। আসলে না, নিখিলদা আমার দাদার বন্ধু। তাছাড়া আমার দাদার মৃত্যুর পরে নিখিলদাকে আমি আমার দাদার আসনে বসিয়ে রেখেছি, তো তাই তো নিখিলদা বাড়িতে এলে না আমি তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না। ঠিক আছে ভারতী, এবার থেকে তোমার এই দাদার মতো নিখিলদাকে ফুল টাইম দিও, আমাকে পার্ট টাইম দিলেই চলবে। ঠিক আছে মশাই, ঠিক আছে। আর তোমাকে রাগ করতে হবে না, বুঝতে পেরেছো তো? এই যে ব্যাগের মধ্যে বাজার করার ফর্দ রয়েছে, সামনের দোকান থেকে গিয়ে তুমি জিনিসপত্রগুলো নিয়ে এসে দাও। তারপর তুমি যা চাইবে আমি কিন্তু তোমাকে তাই দেবো। কি মশাই, ঠিক আছে তো? আমার ঠিক না থাকলেও তোমার তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাতে তোমার সবকিছু ঠিক থাকে, অসময়ে হলেও কিন্তু সেই ব্যবস্থা আমি করব। তার মানে? দুজনা দুজনকে চাই, এসো না দুজনে হারাই, আজ মধু সন্ধ্যা। এই তুমি আছো, আমি আছি, তাই বিশ্বাস করো, তোমাকে জুড়েই তো আমার সব, তুমিই তো আমার সব, তুমি আমার ভালোবাসা, তুমি আমার দুঃখ। তাই দুজনা দুজনকে চাই, এসো না দুজনে আজ মধু সন্ধ্যা, আমি সাক্ষী থাকুক শুক্রিয়া তিথি, সাক্ষী পূর্ণিমা, সাক্ষী থাকুক মনোহর মায়াবীরা, সাক্ষী থাকুক শুক্রিয়া তিথি, সাক্ষী পূর্ণিমা, সাক্ষী থাকুক মনোহর মায়াবীরা। জীবন পথে শুধু চলবে এবং তোমাকে হারাই, আজই মধু সন্ধ্যা, তুমি আছো আমি আছি, দুজনা দুজনকে চাই, এসো না দুজনে হারাই, আজই মধু সন্ধ্যা, তুমি আছো আমি আছি, তাই। কেন, তোমার ভালো লাগছে না? যে গানটা তুমি আমাকে শোনালে সেই গানটা তোমার দাদার মতোই নিখিলদাকে শোনালে ব্যাপারটা জমতো ভালো। কি বললাম বুঝতে পারোনি? আজ নতুন নয়, অনেক দিন ধরে অনেকবার তোমাকে কথাটা বলেছি, কিন্তু তুমি কথাটার কোনো গুরুত্ব দাওনি। আমি গুরুত্ব দেব, তুমি আমাকে বলতে পারো আমি কি তোমার মতো হীনমন্যতার রোগী? মুখ সামলে কথা বলবে ভারতী।
তোমার অনেক অভিনয় ধরতে পেরেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাকে কতদিন না বলেছি নিখিল বাবুর সঙ্গে মেলামেশা আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না? ছি 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 ছি, এই না তুমি শিক্ষক, ছাত্রদের তুমি কত জ্ঞানের কথা বলো, আর এই মন তোমার এত নীচ। ছি 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 ছি। ক্ষমা করো ভারতী, তুমি আমার কথায় কিছু মনে করো না। বেকারত্বের জ্বালার অভাবের যন্ত্রণায় আমি আমার শুভবুদ্ধি হারিয়ে ফেলেছি ভারতী। আমি বেঁচে আছি কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়। তুমি অনেক যন্ত্রণার মাটি দিয়ে মাঝে মাঝে আমি একটা ভালোবাসার প্রতিমা তৈরি করি। রবির মুখ চেয়ে 6 মাসের বাচ্চা সোমনাথের মুখ থেকে আমি মাঝে মাঝে নিজেকে স্বর্গ বানিয়ে নিয়ে ভাবি আমার কিছু না থাক, দুটো সন্তান তো আছে, একটা ভালোবাসার প্রতিমা তো আছে। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার মরুভূমি হৃদয়ের সান্ত্বনা পান্ত পাদক। তাই তোমাকে কাছে না পেলে আমার অনেক কিছু ভুল হয়ে যায় ভারতী। আজকে যে ঘটনাটা ঘটে গেল সেটা নিখিল বাবু যেন জানতে না পারেন। তুমি ভেতরে যাও, আমি এখনই বাজার করে নিয়ে আসছি। বেশি ভালোবাসলে বোধহয় মানুষ এমনি করেই ভুল করে বসে। আর তাছাড়া নিখিলদা এলে ওকে তো আমি একেবারে সময় দিতে পারি না, অথচ নিখিলদার সামনে থেকে 1 মিনিট সরে গেলে নিখিলদা এসে আমাকে বলে, কিরে ভারতী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে কি ভাবছিস বোন? সে অনেক কথা দাদা, সে কথা তোমাকে বলা যাবে না। আচ্ছা, আমি এখানে আসি বলে কি ভুবন বাবু বিরক্ত আরে হন? না না, বিরক্ত হবেন কেন, বরঞ্চ ভীষণ খুশি হন। কিন্তু না দাদা না, এর মধ্যে কোনো কিন্তু নেই, বুঝতে একটু পেরেছো? আগে তোর সাথে কি নিয়ে যেন তর্ক হচ্ছিল? ও ও কথা বাদ দাও তো, ও আমাদের পাত্যহ কলয়ের কথা, বুঝতে পেরেছো? সে কথা তোমাকে বলা যাবে কেন না। বলা যাবে না? মনে কর না আমি তোর বন্ধু। না না, তুমি আমার বন্ধু হতে যাবে কেন? তুমি আমার দাদার বন্ধু, তুমি আমার দাদা। বাধা কিসের বন্ধু হতে? এই শোন, তোকে আমি কি? মা ভাই কাঁদছে, আমি কিছুতেই চুপ করাতে পারছি না। ও ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি রবি, আমি গিয়ে সমস্যাটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তুই তখন তোর মামার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প কর, বুঝেছিস? সমুশোনা, কিন্তু কি হলো মামা, কি ভাবছো? ভাবছি শাক খেয়ে রাখলে চলবে না। তার মানে? এই নে 10 টাকা। এই 10 টাকা নিয়ে ও মোড়ের মাথায় ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আয়। প্লিজ, কতক্ষণ ধরে খাইনি, দাও মামা দাও, আমি দৌড়ে যাবো আর। না রবি, দৌড়ে যেও না, রাস্তায় বিপদ হতে পারে। আস্তে আস্তে যাবে, কেমন? বেশি তাড়াতাড়ি করো না, বুঝলে? মামা তুমি মাকে বলে দিও আমি হ্যাঁ। সন্দেশ আনতে যাচ্ছি, নলেন গুড়ের সন্দেশ। নলেন গুড়ের সন্দেশ? নলেন গুড়ের সন্দেশের চেয়েও বেশি মিষ্টি ভারতীর উত্তাল যৌবন। যে যৌবনের উত্তাপে উত্তপ্ত হয়ে ওঠার কথা ছিল আমার বিছানা, সেই যৌবন এখন বেকার বাউন্ডুলে ভুবন ব্যানার্জির সমান। না, 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 আমি ভুবনের সব কথা শুনেছি। আজই হয়তো আমার এ বাড়িতে আসার শেষ দিন, তাই শেষ দিনে আমি শেষ আমটা দিয়ে যাব। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা হাসছো যে? এই তুই সমস্যাকে দুধ খাইছিস? হ্যাঁ, সমস্যাটা দুধ খেয়ে আমার করে ঘুমিয়ে পড়ো। ওকে শুইয়ে দে। হ্যাঁ, শুইয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওকে শুইয়ে দে। দে এখানে বস, তোর সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা লক্ষ্মী সোনা, এখানে চুপটি করে তুমি ঘুমাও, কেমন? বলো দাদা, বলো। হ্যাঁ, আমি মানে হ্যাঁ, কি মানে কি? কোনো বাজারে গেছেন তো? হ্যাঁ, এখনই এসে পড়বে। তার আগে তোর সাথে ব্যাপারটা আমি শেষ করতে চাই। কি ব্যাপার দাদা? ওই যে রবি সন্দেশ খেতে চাইছিল, তাই রবিকে সন্দেশ আনতে বাজারে ও পাঠালাম। দাদা, কেন তুমি এত বাজে খরচ করো বলো তো? বাজে খরচ নয় রে ভারতী, বাজে খরচ নয়। তোর মুখ চেয়ে তোকে একান্ত ভাবে একান্ত ভাবে? যে কথাটা আমি সবার সামনে এতদিন কোনোদিন বলতে পারিনি, কি কথা? সেই কথাটা আজ বলতে চাই। বলো না, কি কথা বলো? আমি তোমাকে ভালোবাসি ভারতী, তোমাকে কাছে পেতে চাই, সেই তোমাকে। ছাড়ো, তুমি আমাকে ছেড়ে দাও, ছাড়ো, তুমি আমাকে। চুপ করো। তোমার বিয়ের আগেই তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমারই সামান্য ভুলের জন্য আজ তুমি আমার হাত ছাড়া হয়ে গেছো। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, খেপা কুকুরটা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। এখন আমার মনে হচ্ছে কুকুর? হ্যাঁ, কুকুর। এখনই এই মুহূর্তে বাড়ি
পাতাতেই লোভ সুন্দরী। আর বেরিয়ার কথা বলছো? বেরিয়ে আমি নিশ্চয়ই যাবো, তবে উপোস করে নয়, তোর যৌবনের হাড়ি একেবারে চটে পড়েছে। মামা মামা দোকান বন্ধ। ভুবন বাবু মনের আনন্দে বাজার করতে গেছে, আর সেই সুযোগে আমি অনেক দিনের আশা মিটিয়ে নেব ওর মনের ভোগকে। ভাই বোনের কি অপূর্ব স্নেহ, হাততালি দিতে ইচ্ছা করছে। আমি একটা ঘুমাবো, দেখুন না ভারত কি বাজাবে জোর করে আমার সঙ্গে মানে ইয়ে করতে চায়। ছি, 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 ছি। এমন চলে এবারে তো আমি কখনো আসতাম না রে বোন, কখনো আসতাম না। তোর মনে এই ছিল রে বোন। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমি তোমার কথা না শুনে খুব ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি জানোয়ারটা ভাই বোনের মধ্যে দিয়ে ঢুকে এমনি করে কাল সাপের বিষ ঢুকিয়ে দেবে। ও কখনো কোনোদিনও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, আজ প্রথম। ও রবি, রবি ওর না বাবা, ওর না। না, তুমি রবিকে ছবে না। ছবো না? ছবো না? কি বললে তুমি? যা বলেছি ঠিক বলেছি। তুমি দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা বলেছো। না রবি, না, আমি মিথ্যে কথা বলিনি। তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দে। কি বলছো তুমি? তুমি আমায় বিশ্বাস করো না। না রবি, ওকে তুই মা বলবি না। আজ থেকে ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তুমি ওই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে বিশ্বাস করি না, একদম বিশ্বাস। যদি তুমি চিৎকার করে লোক ডাকতে। লজ্জায় আমি চিৎকার করতে পারিনি, লজ্জায় আমার কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। তুমি বিশ্বাস করো, কখনো কোনোদিনও আমার সঙ্গে এরকম ব্যবহার করেনি। আজকে প্রথম আমার সঙ্গে এমনি করে খারাপ ব্যবহার। তবু আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি বেরিয়ে যাও। এরকম কথা বলো না। আমি তুমি যদি এই মুহূর্ত থেকে বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে আমি বুঝবো এই রবি আমার সন্তান, আর নিখিল বাবুর সন্তান ওই একটা নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনা, একটি মিশেছে গঙ্গায় আর একটি যমুনা। একটি নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনা, একটি মিশেছে গঙ্গায় আর একটি যমুনা।
সুখের সুরে ডুবে গেছে দুঃখ ভরা বেদনা একটি মিশেছে গঙ্গায় একটি যমুনা আর একটি যমুনা ভরা বেদনায় একটি মিশেছে গঙ্গায় আর একটি যমুনা আর একটি যমুনা আর একটি যমুনা। এই জগদীশ ভট্টাচার্যের কান্না দেখে তুমিও কাঁদছো মনে, কিন্তু পাষণ্ড ভগবানের চোখে এতটুকু জ্বর নেই, তার মানুষের প্রতি এতটুকু করুণা নেই, থাকলে সে আমার একমাত্র মেয়ে আরতিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারত না। ভগবান, তুমি যদি ছেলে মেয়ের বাবা হতে তাহলে বুঝতে একমাত্র মেয়ে হারা বাপের বুকের কি যন্ত্রণা। আরতি আপনি আবার কাঁদছেন ভট্টাচার্য মশাই? আপনি আবার মদ খাচ্ছেন? চলুন ঘরে চলুন। না, আমি ঘরে যাব না, আমি বাইরে বসে থাকবো। রাত বাড়লে ওই কাল পুরুষটা মাথার উপর উঠলে আমার মেয়ে আরতি ওই গন্ধরাজ গাছের পাশে দাঁড়িয়ে আমাকে বাবা বলে ডাকবে। আমি অমনি ছুটে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরে বলবো, মাগো এতদিন তুই কোথায় ছিলি রে আরতি? 6 মাসের মধ্যে এই হতভাগা বুড়ো বাপটার কথা মনে পড়েনি একটিবার না। এমনি করে মদ খেলে আর কতদিন বাঁচবেন ভট্টাচার্য মশাই? শেষ পর্যন্ত আপনি মেয়ের সাথে পাগল হয়ে হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হতে চাই। আমি আমার একমাত্র মেয়ে আরতিকে মৃত্যুকে ভুলে থাকতে চাই। ভুলতে চাইলে কি বলা যায় ভট্টাচার্য মশাই? আপনি তো আমাকে কতদিন বলেছেন প্রবঞ্চ মায়া হলো, এই মহামায়ার মায়া। যতদিন আপনার এই কাওয়া আছে ততদিন মায়া আছে। সে মা আপনি কোনোদিন ভুলতে পারবেন না, কোনোদিন ভুলতে পারবেন না। কি করে ভুলতে পারবো? আদ্যা শক্তি মহামায় তো এই জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। নইলে কেন আমার মনে হয় ওই বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে আরতি আমার এসে বলবে, বাবা আমি এলাম। কে? আরতি, তুই এসেছিস বাপ? এই কোচির ছেলেটাকে পেয়ে এই বুড়ো বাপটাকে একবারে ভুলে গেলি বুঝি? আমি হ্যাঁ, তুই আমার মেয়ে আরতি, রাতের অন্ধকারে আমাকে দেখতে এসেছিস। দেখ দেখ তোর হতভাগ্য বুড়ো বাপটাকে ভালো করে দেখ। তুই ছিলি না বলে আনন্দে আনন্দে আমার হাড় বাজরাগুলো বেরিয়ে গেছে। তুই ছিলি না বলে তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। কাকা, আমি কিন্তু আরতি নই, আমি আরতির বান্ধবী। মিথ্যে কথা! তুই আবার আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চাস? কাকা, পারবি না। 6 মাসের পর যখন আমার দাদু ভাইকে নিয়ে ফিরে এসেছিস তখন আর আমি তোকে চলে যেতে দেবো না, কাকা। কিছুতেই না। আমার দাদু ভাইকে আমার কোলে দে, দে বলছি। দাও ভর দিদি, তোমার ছেলেকে কাকা বাবু করে তুলে দাও। এই নিন কাকা, এই নিন। টাকা
আর যে সুদ মিষ্টি, আমি সুদ সমেত টাকা ফেরত পেয়েছি। অনেক টাকা, অনেক ধন। ভিখারি জগদীশ ভট্টাচার্য, কাঙাল জগদীশ ভট্টাচার্য 6 মাসের পর আবার রাজেশ্বর। ভট্টাচার্য মশাই, আর আপনি মদ খাবেন না? কেন, কোন দুঃখে? আমি তো আমার নাতি সমেত আমার মেয়েকে ফেরত পেয়েছি নাকি, বল মা আরতি? আপনি আমাকে চিনতে পারছেন না কাকা? আমি তো আরতি নই, আমি ভারতী। আরতি? হ্যাঁ ভট্টাচার্য মশাই, ভারতী দিদির স্বামী আরতি দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরতি দিদির মৃত্যুর খবর ভারতী দিদি জানতেন না, তাই আরতি দিদির কাছে আশ্রয় নিতে এসেছে। হ্যাঁ কাকা, আশ্রয়। চিরদিনের মতো আমি আশ্রয় নিতে এসেছি। আসলে আরতি যে নেই। কে বলেছে আরতি নেই মা? আজ থেকে তুই আমার আরতি, কাকা। তোর ছেলে আমার নাতি। কাকা, তুই তোর বুড়ো বাপের মাথায় হাত দিয়ে বলতো মা, আমার ছেলে আরে খোঁজা হয়ে যাবে না। যাবো না কাকা, আমি যাবো না। আজ থেকে তুই আমার বাবা বলে ডাকবি। বাবা? ঈশ্বর, তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গেলে মানুষের যুদ্ধে ভগবান পরাজিত। মানিক, তুমি আমার মেয়ের ঘরটা খুলে দাও, তার আঁচলের চাবিটা এর হাতে তুলে দাও। আমি যা, আমার দাদু ভাইকে নিয়ে তুই ঘরে যা। ঠিক আছে। দাঁড়া, আজ থেকে তোর ছেলে আমার দাদু ভাইয়ের নাম রাখলাম অর্জুন। আমার ঘুমায় গো মা যশোদার কোলে, মাখন চুরি করবে সে যে আর 2টি দিন পরে। যে আমার ঘুমায় গো মা যশোদার কোলে, কোন চুরি করবে সে আর কটা দিন পরে। শ্যাম যে আমার তার শিশু সন্তানকে নামিয়ে দিয়ে পৃথিবী স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা বসুন। ভুল বাজাবুজি স্টেশন থেকে রেলগাড়িটা ছেড়েছি, তারপর সন্দেহ, সম্মানবোধ এবং অবিশ্বাসের স্টেশন পেরিয়ে ঝগড়াঝাটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে কন্যাস্নেহ স্টেশনে কিছুক্ষণ ইঞ্জিনটাকে ঠিক করে নিয়ে কর্তব্য কিংবা অনুশোচনা স্টেশনে পৌঁছতে সময় লেগে গেছে 21টা বছর। আমি গাড়ি দাঁড় করাবার সিগন্যাল দিলাম। ওই দেখুন, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এদিকেই আসছে। আপাতত আমি কিছুক্ষণ ওই ডাস্টবিন ক্যান্টিন থেকে কিছু টিফিন করে নিয়ে 21 বছর
21 বছর ধরে আমি ভারতীয় আর সোমকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। ভারতীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আমি পুলিশের চাকরি পেয়েছিলাম। বর্তমানে আমি হৃদয়পুর থানার ওসি। বর্তমানে আমার হাতে অনেক ক্ষমতা। আমি সব ক্ষমতা প্রয়োগ করেও আমি আমার ভাঙা মনটাকে জোড়া লাগাতে পারছি না। ভালোবাসার সামান্য একটা ভুল আমার 21টা বছর ধরে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। দেবে তো সম্ভের আগুন যে ভয়ঙ্কর আগুন, ওই আগুনে কত সংসার যে পুড়ছে, কত মনে জমা হচ্ছে ভুলের ছাই, তার কোনো হিসাব নাই। আপনি আপনি বিবেক বাবু না? বিবেককে যে চিনতে পারেছে এমন বিবেকহীনের মতো কাজ করে কি করে? আপনি ভুবন বাবু তো? 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, আমি আপনাকে চিনতে পেরেছি। নমস্কার। নমস্কার দারোগা বাবু। নমস্কার। এখন তো আপনি হৃদয়পুর থানার দারোগা বাবু। নমস্কার। নমস্কার। ভালো পুলিশ অফিসার হিসাবে অনেকের কাছ থেকে আপনি সম্মান পেয়েছেন। আমার ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা আমাকে যথেষ্ট ভালোবাসেন। কেউ ঘুষ চাইলে আপনি তাকে অপমান করেন। আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে কাজ করে, আপনি তার বিয়ে দিয়েছেন, ফুটফুটে একটা নাতিও হয়েছে, ঠিক আপনার বড় ছেলে রবির মতো দেখতে, তাই না? হ্যাঁ, আমি ছেলের বউ নাতিকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছি। মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছেন না। আপনি সুখে আছেন, শান্তিতে আছেন। বিবেক বাবু, আমি সুখে আছি, শান্তিতে আছি। কার জন্য আমি দুঃখ পেতে যাব? কার জন্য আমার মনে অশান্তির বাসা বাঁধবে? এখন আমার কোনো কিছুর অভাব নেই। স্বভাবটা তো আছে বিবেক বাবু। এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও নবাবী চাল চালন দেখিয়ে কোপ্তা কাবাব খেয়েও রাতে ঘুম হচ্ছে কি? কেন ঘুম হবে না? কার চিন্তা আমার ঘুম কেড়ে নেবে? ভালোবাসার চিন্তা। ভালোবাসা ভারতীর ভাবনা। ছোট ছেলে সোমনাথের শত শত স্মৃতি তলিয়ে গেছে। আমার সপ্ত ডিঙা মধুকার ভালোবাসার কমলকামিনী আমাকে পথভ্রষ্ট করতে পারেনি। আমি সন্ধ্যের সমুদ্রে সাঁতার কেটে সৌভাগ্যের সিংহল দিতে পুজো পৌঁছে গেছি। আজ আমি সুখে মুক্ত। আপনি বন্দী। আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। আপনি জানেন না আপনার অনুশোচনার ট্রেন পৌঁছে গেছে স্মৃতির স্টেশনে। বাবু, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনি জানেন আপনার ছোট ছেলে আপনারই সন্তান, তবে তাৎক্ষণিক মুহূর্তে যেতে জন্য আপনি সৌদাগর সেজেছিলেন। কিন্তু আম্বানিকে গায়ত্রী লুকিয়ে কোনো লাভ নেই দারোগা বাবু। আপনি খুঁজুন, আপনি ভাবুন। যদি তাদের দেখা পান তো ভালো, তবে নিশ্চিন্ত থাকুন সন্ধ্যা মহাসাগর এবং সৌভাগ্যের সিংহল দ্বীপ থেকে আপনাকে উদ্ধার করবে আপনারই ছোট ছেলে সীমান্ত সৌদাগর। আমি আর পারছি না। 21 বছর ধরে আমি নিজের সঙ্গে যুদ্ধ করে আজ আমি ক্লান্ত, ক্ষত বিক্ষত। বিবেক আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াই। বিবেকের কাছে আমি জবাব দিতে পারি না। যন্ত্রণায় বুকটা আমার মুছড়ে মুছড়ে উঠে। আমি নিশি বা মানুষের মতো নিশুতি রাতে মনে মনে চিৎকার করে ডাকি, শরীর খারাপ করেছে। কতবার না আপনাকে বলেছি আজে বাজে চিন্তা করে নিজের মনটাকে আপনি খারাপ করবেন না। রবি, তোমার মায়ের চিন্তা, ভাইয়ের চিন্তাকে তুমি আজে বাজে চিন্তা বলছো? তা নয় তো কি বাবা, 21 বছর আগে যে ভদ্র মহিলা 6 মাসের বাচ্চাকে নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, তার কথা চিন্তা করে কি লাভ? রবি, তোমার মা তোমার কাছে শুধু ভদ্র মহিলা না? মানে তুমি তো লেখাপড়া শিখেছো, অনেক অনেক কলেজ ইউনিভার্সিটি পেরিয়ে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসেছো, সেই জন্যই বুঝি ভুলে গেছো জীবন বোধের প্রথম ভাগের কথা। বাবা, লেখাপড়া শিখে মানুষ যে এত অশিক্ষিত হয় তা তো আমার জানা ছিল না রবি। বাবা, আমাকে
ডাকছেন? হ্যাঁ মা অঞ্জলি, তোমার ছেলে কোথায়? অপু ঘরে বসে বই পড়ছে বাবা। পড়ছে? দাদু ভাইয়ের পড়া বন্ধ করে দাও বৌমা, কারণ যারা পড়ে তারা বোধহয় পড়েই যায়। কি হলো দাদু, তুমি হাসছো কেন? তোর বাবা নিচের দিকে নেমে পড়েছে বলে। আপনি থানায় যাবেন না? যাবো বাবা, যাবো। থানায় গিয়ে চোর গুন্ডা সমাজ বিরোধীদের নিশ্চয়ই আমি শাসন করব। তার আগে আমি আমার ছেলেকে শাসন করে যাই। কেন বাবা, আপনার ছেলে কি কোনো অন্যায় করেছে? বৌমা, আমার ছেলে কি কখনো অন্যায় করতে পারে? জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে সেবাব্রত গুপ্তা অ্যান্ড কোম্পানির সেলস ম্যানেজার এমকম পাস করা সুদর্শন যুবক শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। ছি 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 ছি। কি সিন আপনি ক্রিয়েট করতে চাইছেন বাবা? অঞ্জলি, অঞ্জলি তুমি বিশ্বাস করো, আই ক্যান ইমাজিন। ইংরাজি নয় রবি, বাংলার ছেলে, বাংলা ভাষা শিখো বাবা। এটা বর্ণ পরিচয়, পড়ো। এটা প্রথম ভাগ, পড়ো। ও হস্যই দীর্ঘই বয়াকার বয়াকার বাবা আর ময়াকার মা। নো নেভার। এই বর্ণ পরিচয় মুখস্থ করে আমি আর একটা ভুবন ব্যানার্জি হতে চাই না। আমি আমার মতো হতে চাই। পুলিশ অফিসার হয়ে উনি ঘুষ খাবেন না। সততার সম্মানের ছড়ি মাথায় নিয়ে গরুর গাড়ির মতো জীবনের মাটি মারিয়ে মারিয়ে ওই মরণের দিকে এগিয়ে যাবেন, তবু আদর্শকে ত্যাগ করবেন না। ওয়ার্থলেস কথাকার। কি বাবাকে তুমি ওয়ার্থলেস বললে? আই এম কারেক্ট, আমি ঠিকই বলেছি। বাবা তুমি একটু ওয়ার্থলেস। আমি ঠিক বলেছি। অঞ্জলি, অপুটা একটু একটু করে বাবার দিকে চলে যাচ্ছে, তুমি ওর দিকে লক্ষ্য রেখো। আমি অফিস চললাম। হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ, বলো। আজ নাইট শোয়ে সিনেমা দেখতে যাব। কিন্তু বাবার তো অসুবিধে হবে। অঞ্জু, বাবার অসুবিধা আছে বলে আমি আমার জীবন যৌবনের সব স্বপ্ন ব্যর্থ করে দেব, তা কিন্তু হতে পারে না। ওকে, টাটা। জাগো 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 হে গিরিধারী, জাগো 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 হে গিরিধারী, বিপদ ভঞ্জন সংকট তারণ, বিপদ ভঞ্জন সংকট তারণ, জাগো 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 হে গিরিধারী। বৃন্দাবন ধন অগচ্ছিত ললিতা বিশাখা সখা নয়ন কিশোর, বৃন্দাবন ধন অগচ্ছিত ললিতা বিশাখা সখা নয়ন কিশোর, বিপদ ভঞ্জন সংকট তারণ, বিপদ ভঞ্জন সংকট তারণ, মণিমোহন মুরারি। জাগো 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 হে গিরিধারী, জাগো 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 হে গিরিধারী। মা গো, মা, বল মা ভারতী, আমায় ছেড়ে তুই কোথাও যাবি না। না না, তোমাকে
তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না বাবা। কেন যাব বাবা, কেন যাব বাবা? আমি কোথায় যাব তুমি আমাকে বলো তো? 21টা বছর ধরে তোমার কাছে থাকতে থাকতে আমি যে তোমার মেয়ে আরতি হয়ে গেছি বাবা। আরতি, হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় তুই আমার মেয়ে আরতি। আরতি ছিল আমার ছেলেবেলার বান্ধবী। এ কথা আমার দাদা আর আমি ছাড়া কেউ জানতো না। বিয়ের পরে স্বামীর সঙ্গে সুখে সংসার করতে করতে না আমি সে কথা একেবারে ভুলে গিয়েছিলাম। কি হলো মা? হ্যাঁ বাবা। তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? বাবা, ভাবতেই হবে, এটাই তো প্রকৃতির নিয়ম রে মা। আত্মা সত্যি মহামায়া যেমন পিতা গিরিরাজের ঘরে এসেও কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবতো, তুইও আমার জামাইয়ের কথা ভাবছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো বাবা। আমি তো তাদের কথাই ভাবছি, তোমার কথাই তো সত্য এই বাবা। জন্য তো বৃদ্ধ গিরিরাজ প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, মা মহেশ্বরী যদি কোনোদিন নিতে আসে তুই কি করবি? বাবা, আমি কৈলাসে যাবে যে চলে গিরিরাজের মেয়ে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, আঝারে ঝরবে যে জল প্রাণের দু চোখ বেয়ে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, আঝারে ঝরবে যে জল আষাঢ়ের দু চোখ বেয়ে। ওরে নাই মামে নৌকা রাঙিয়ে দিতে পার, কে বলবে গো আসবি আমার সারতে কালে ঘরে নাই মামে নৌকা রাঙিয়ে দিতে পার, বলবে কে গো আবার আসিবি গো মা, বরণ করে উলুবি সাজ পাইবি মানে কৈলাসে কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, অঝরে ঝরবে যে জল আষাঢ়ের দু চোখ বেয়ে, কৈলাসে যাবে গো চলে কৈলাসে যাবে গো চলে। না, তোর কোথাও যাওয়া হবে না। বাবা! তুই চলে যাবি বলেই কি 21টা বছর ধরে তোকে বুকের মাঝে আগলে রেখেছিলাম। কার্তিকের মতো দাদু ভাইকে 21 বছর ধরে আমি বড় করেছিলাম। চলেই যদি যাবি তাহলে ফিরিয়ে দিয়ে যাবি আমার মায়া মাখা সেরো জড়ানো 21টা বছর। পারবি পারবে ফিরিয়ে দিতে? বলো মা। দিদিকে সত্যি চলে যাচ্ছে, যদি দিদিকে অমন করে জড়িয়ে ধরেছেন। যদি চলে যাই, যদি বাবা ভোলা ডাক শুনে এই বাবাকে ফেলে চলে যায়, তখন আমি কি করবো রে? মানে আমি যাব না বাবা, আমি যাব না। তোমাকে ছেড়ে কোথাও গিয়ে আমি থাকতে পারবো না বাবা। তুমি একটু শান্ত হও বাবা। কোনো চিন্তা করবেন না ভট্টাচ মশাই, দিদি কোথাও যাবে না। তাহলে বিজয়ের গান গাইলে কেন? মানে কেন শোনালে আমাকে বেদনার সুর? ভুল হয়ে গেছে ভট্টাচ মশাই, আমি কথা দিচ্ছি আপনি বললেও এই গান আমি আর কোনোদিন গাইবো না, কোনোদিন না, কোনোদিন না। বাবা চলো
তোমার যে সন্ধ্যা আন্নিকে সময় হয়ে গেছে, চলো। আমার সেবা করতে করতে তুই যেন তোর বড় ছেলে স্বামীর কথা ভুলে যাস না মা। না বাবা না, তাই কি কখনো আমি পারি বাবা? তাই কি তাদের কথা আমি ভুলতে পারি? তারা যেখানেই থাকুক না কেন, যত দূরে থাকুক না কেন, আমার কথা তাদের মনে পড়ুক আর নাই পড়ুক, আমি তো আজও তাদের মঙ্গলে করি। আমি তো আমার স্বামীর কথা ভেবে আমার স্মৃতিতে সিঁদুর পরি, কপাটে চৌকাটে ফোঁটা দিই, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাই, আর ঠাকুরকে ডেকে ডেকে আমি বলি, ওগো ঠাকুর, ওদের তুমি মঙ্গল করো ঠাকুর, ওদের তুমি সুখে রেখো। দাদু ভাই, আমি দারুণ ইন্টারভিউ দিয়েছি। অফিসার যতগুলো প্রশ্ন করেছিলাম আমি সব প্রশ্নের আমি ঠিক ঠিক উত্তর দিয়েছি। এ কি, তুমি কাঁদছো কেন মা? না রে দাদু ভাই, তোর মা কাঁদেনি তো। কাঁদছে দাদু, কাঁদছে। অর্জুন, কি করে বলো তো মা, কেন তুমি কাঁদছিলে? কেন চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? অর্জুন, দাদুর এ মাসের পেনশনের টাকা ফুরিয়ে গেছে বুঝি? তুমি যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াও, তাদের মাইনের টাকাটাও খরচ করে ফেলেছো বুঝি? বলো না মা, বলো না, কার জন্য তুমি বাবার জন্য কাঁদছে রে দাদু ভাই। মা, আর তুমি বাবার জন্য কোনোদিনও কাঁদবে না। যে বাবাকে আমি ঘেন্না করি, সেই বাবার জন্য তুমি কোনোদিনও চোখের জল ফেলবে না। তুই বাবাকে ঘেন্না করিস? আরে অর্জুন, পাপ হবে। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? আরে অর্জুন, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতামহ বর্ণে বিয়ন্তে সর্বদেবতা। মানি না আমি শাস্ত্রের কথা। অর্জুন! যে লোকটা মিথ্যে সন্দেহ করে আজ থেকে 21 বছর আগে আমার এই অনাথিনী মাকে এক রাতের অন্ধকারে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, আর স্বর্গ বলেও মানি না। কেন তুই মানিস না অর্জুন? কেন মানবো মা, কেন মানবো? আমার বাবা বলে যাকে তোমরা সম্মান দেখাতে বলছো, সেই ভদ্রলোক কিনা তোমাকে বলেছিল এই 6 মাসের এই সময় তার ছেলে নয়, আমি নাকি তোমার অবৈধ সন্তান। তার সেই মিথ্যে সন্দেহকে সত্যে পরিণত করবার জন্য 6 মাসের শিশু তুই। তাই তো সেদিন তোকে কোলে নিয়ে রাতের অন্ধকারে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। এই যখন এসেছিলে তখন সেই লোকটার কথা মনে রেখেছো কেন? কেন তার জন্য এখনো চোখের জল ফেলো? কেন সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসে রেখে এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পরো মা? করতেই হবে, কারণ এটা সমাজের নিয়ম। আমি যতদিন বাঁচবো ততদিনই পড়বো সেতুতে সিঁদুর। অর্জুন, বাবা, সমাজ সংসারের কি অদ্ভুত সুন্দর নিয়ম। মহানুভব স্বামী শিশু পুত্র সহ তার স্ত্রীকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দেবেন, আর হতভাগিনী স্ত্রী সেই আদর্শ স্বামীর মঙ্গল কামনা করে চিরকাল স্মৃতিতে সিঁদুর পড়বে। বাড়ি সমাজের নিয়ম। অর্জুন, তুই কি বলছিস? আমি এই সমাজের পুরনো সিস্টেম চেঞ্জ করার কথা বলছি মা। আমি এই পুরী 20 শতাব্দীর পুরনো নিয়ম শৃঙ্খলা ভেঙে ফেলার কথা চিন্তা করছি। একটা বছর ব্যারিকেড ভেঙে আমি ভাঙবো, আমি সব ভেঙে চুরমার করে দেবো। তুই ভেঙে ফেলবি তাই? সব কিছু ভেঙে চুরমার করে দিবি? ওরে তাহলে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক ভেঙে তুই টুকরো টুকরো করে দে। এটা তো পুরনো নিয়ম। দাদুর সঙ্গে নাতের সম্পর্কটা ভেঙে টুকরো টুকরো করে দে। এটা যে আরো পুরনো নিয়ম। আমার বুকটাকে তুই ভেঙে কানে কানে করে দে। মাগো, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো। এই ছোট্টবেলা থেকে তোমার মুখে বাবার কথা, ওই নিখিল গুপ্তের কথা শুনে শুনে আমার মনের মধ্যে দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে। তাই আমি চাকরি খুঁজ থেকে এই বাবাকে খুঁজেছি, দাদাকে খুঁজেছি, খুঁজে বেরিয়েছি সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে। আমার অবচেতন মনের সত্য অন্বেষণ আমাকে যে পাগল করে দেয় মা। ওরে বাবা অর্জুন, তাদের কাউকে খুঁজতে হবে না বাবা। অর্জুন, যারা পৃথিবীতে মাকে চিনেছে শুধু মা শব্দের অর্থটা খুঁজে বেড়া। কেন জানিস? যারা মাকে চিনেছে না তাদের আর কাউকে চিনতে হয় না বাবা, কাউকে চিনতে আধারের প্রকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আধারের প্রকুটিতে
নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই। যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পাই, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা তোলে তব মা গো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর কত দূর বলো মা। আমি তোমাকে চিনেছি, আমি তোমাকে চিনেছি, আমি দেখেছি তোমার মহিময় মাতৃমূর্তি। ওই মূর্তি আমি চিরকাল পুজো করব আমার চোখের জল দিয়ে, প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে। কিন্তু কিন্তু সেই স্বার্থপর সন্দেহকারী বাবাকে আমি কোনোতে বাবা বাঁচাও! এই অন্ধকার গলি পথ ধরে একটা কিশোর ধরে বাজাও বাজাও চিৎকার করতে করতে এদিকে ছুটে আসছে। নিশ্চয়ই ছেলের কোনো বিপদে পড়েছে। ভয় নেই, আমি আসছি। কে তুমি? আমি ওই বস্তির ছেলে, 3 মাস হলো আমার বাবা মারা গেছে। সেই 3 মাসের বাড়ি ভাড়া দিতে পারি বলে বস্তির মালিক আমাকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে। আরে ঠিকই তো করেছো, তুমি বস্তির ঘরে বাস করবে না, অথচ ভারতীয় কি তা কেমন করে হয়? আর মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমি দুবেলা বের করে খেতে পাই না। তোমার মানে মা আগেই মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই, কেউ নেই। এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। তুমি সেখানে খাজনা তৈরি হতো দিনের বেলায়, রাতে হতো সামাজিক কাজ। তারপর মালিক আমাকে সেই কাজে লাগাচ্ছিল। তাই 1 মাস আগে আমি কাজটা ছেড়ে দিয়েছি। এখন বস্তিকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাবো বলতে পারেন? আমার মতো বাম্মা হারা ছেড়ে ঘরে শত্রু বাইরে শত্রু, আমাদেরকে লড়াই করে জিতে দিতে হবে। বেঁচে থাকার আশ্রয় তারা এখন বিলীন হয়ে যাবে। কি হলো রে? কি হলো রে বস্তি মালিকের বসা গুন্ডা? তোর ঝপটা খেয়ে দুজনে লড়তে পারছে। বল বল, আর এরকম অসুবিধা কোনোদিন করবি? বল করে বাচ্চারা আমার কথার উত্তর দে। অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম। কোনো রকম ভাসতে হবে এই পর পদের মুখে লাথি মেরে অসহায় বাপ মাহারা এই ছেলেটিকে আমার মতো ভাই বলে কাছে টেনে নিতে পারে। স্বর্গ নরক একাকার হয়ে গেল রে। নরক গুলজার হয়ে যাবে। পিছনে ছুটে যেও না দাদা, ওরা লম্পট লুঠের অন্ধকার পৃথিবীর মানুষ। ওরা তোমাকে চিনে গেল, যে কোনো সময় তোমার হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। না, তোরা পারবে না। অর্জুন যাকে ভয় বলে ডেকেছে তাকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। দাদা, আমার মা আমাকে সেই শিক্ষা দিয়েছে। জয় তোমার মা? চল যাই, চল মায়ের কাছে যাই। মায়ের ভয়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় তুলে নিয়ে নতুন পথে পা বাড়াবো। তারপরে সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, তোর মতো অনাথ ছেলেকে ভয় বলে বুকে টেনে এই বর্বর যুগের পুরনো সিস্টেম আমি ভেঙে দিলাম। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে গিয়ে লজ্জা দিতে পাবে না। মানুষের জন্য মানুষ দিতে পারে না। মানুষ মানুষের জন্য
শ্যামাব্রত গুপ্তের পোষা গুন্ডারা ওই অপরিণামদর্শী যুবক অর্জুনের মাথায় লোহার ডান্ডা মেরে মাথাটা একেবারে ভেঙে গুড়িয়ে দেবে। অর্জুন! তোমার এত বড় সাহস যে আমাদের লোক বস্তি উচ্ছেদ করতে গেলে তুমি তাদের মেরে তাড়িয়ে দিয়েছো। আর নয়, মিস্টার রবি, অর্জুন বাবুর কিন্তু সাহস আছে। সাহস নয়, দুঃসাহস। তার সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার সেবব্রত গুপ্তা আর উষ্ণ আলিঙ্গন। মানে মিস্টার সেবব্রত গুপ্তা সাহসী অর্জুন বাবুকে চাকরি দেবেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। অসম্ভব! মিস্টার শ্যামব্রত গুপ্তকে আপনি চেনেন না মিস পল্লবী? চিনি চিনি, মাত্র 1 বছর তার পিএফে চাকরি করে লোকটাকে আপনি যতখানি না চিনেছেন, আমি কিন্তু তার থেকে অনেক বেশি চিনেছি। আপনি একজন ক্যারিয়ারিটি, অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখেন, কিন্তু মিস্টার গুপ্তার মতো মানুষদের আপনি চিনতে জানলে না জানতে জানলে আপনার কিন্তু কোনো স্বপ্নই সাফল্য হবে না। মিস পল্লবী, আমি বড় একা অসহায়, আপনি আমাকে সাহায্য করবেন। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 বিশ্বাস করো পল্লবী, তোমার অদ্ভুত ইন্টেলিজেন্স আমাকে মুগ্ধ করেছে, তাই তাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তুমিও বিশ্বাস করো, এই কথাটা তোমাকে বলবো বলবো করে অনেক দিন বলতে পারিনি। তার মানে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি পল্লবী। এই জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টক নুনি ঝাল। এ জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টক নুনি ঝাল। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তো কাল। ও মেরা নাম 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 নাম, রুবি 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 রুবি। এ জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টক নুনি ঝাল। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তো কাল। ও মেরা নাম 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 নাম, রুবি 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 রুবি। আহা, কে তুমি? আর বলবেন না, কাল থেকে ভীষণ ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা, কাল থেকে অফিসে যা গরম গরম আবহাওয়া চলছে, মানে ওদিকে সাহেব গরম আর এদিকে আপনারা গরম। তার মানে বুঝতে পারছেন না কথাকার? কোন অর্জুন না ফরজুন জয় নামে ছেলেটাকে সাহেবের লোকের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে, তার উপরে আপনাদের এই কীর্তি। গোপাল গরুর পাল লয়ে যায় মাঠে, আর শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। হাসবেন না ম্যানেজার বাবু, আর আপনি হাসবেন না দিদিমণি। ভালোবাসার বকবকম বাদ দিয়ে অফিসের কাজকর্ম সেরে ফেলুন, বাকি কাজটা ওই দালান গলায় গিয়ে সেরে নিবে। চুপ করো। চুপ করেই তো ছিলাম, কিন্তু আজ আর কথাটা না বলে পারছি। কি কথা? কি সরকারি অফিস কি বেসরকারি অফিস, সব অফিসেই আমাকে কাজের ব্যাপারে যেতে হয়। গিয়ে কি দেখি জানে? কি দেখো? বকবকম বকবকম, আর কানে শুনি বকবকম শব্দ। কেউ বলছে দুষ্টু যাও, কেউ বলছে এই শোনো, কেউ আবার মুখে বলছে না, এই হাতে হাতে পায়ে পায়ে নাকে নাকে চোখে চোখে বলছে। ছি, 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 ছি। আচ্ছা, আপনারা যদি অফিসের কাজকর্ম বাদ দিয়ে সব সময় এসব চালিয়ে যান, তাহলে কাজ করবেন কখন? আমরা কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ একেবারে টকখাই হয়ে গেছে, নির্মল আর পবিত্রকে ডেকে পাঠিয়েছে। তার উপর অফিসে এসে যদি দেখেন আপনারা কাজকর্ম না করে সব চালিয়ে যাচ্ছেন, তাহলে অ্যাটম বোমা বাস্ট হবে, বুঝলেন? সর্বনাশ! আমাদের এই ব্যাপারটা গুপ্ত সাহেব যদি জানতে পারে তাহলে? কোনো চিন্তা নেই পল্লবী, আমাদের গুপ্ত প্রেম গুপ্ত সাহেবের কাছে এত সহজে প্রকাশ পাবে না। রবি, রবিবার দিন তোমার সঙ্গে আমার দেখা হবে, বাবুঘাটে বেড়াতে গিয়ে তোমার সঙ্গে আমার অনেক কথা হবে। শুধু কথা হবে আর কিচ্ছু না? সুইট মাই ডার্লিং, হবেই তো। কি হবে? এখন নয় পল্লবী, নৌকায় চেপে গঙ্গার মাঝখানে গিয়ে বলবো ললা আই লাভ ইউ। কি নোংরা জাতের এই মানুষগুলো!
ঘরে বউ আছে, ছেলে আছে, অথচ অথচ রাস্তায় সুন্দরী মেয়েদের দেখলে মোমবাতির মতো গুলতি গুলতি বলে আই লাভ ইউ, আর তার উত্তরে আমি বলি আই হেট ইউ, আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। ও নো নো মাই ডার্লিং, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে আই মিন রবি ব্যানার্জিকে তুমিও কথা বলবে না। তাহলে তাহলে কি বলবো স্যার? তোমাকে যেমন করি হোক জানতে হবে মিস্টার রবি আমাকে সন্দেহ করে কিনা। আজকের এই সেবাব্রত গুপ্ত যে 21 বছর আগের নিখিল গুপ্ত, এ প্রশ্ন তার মনে জেগেছে কিনা? না স্যার, তার মনে কোনো প্রশ্ন জাগেনি। তুমি কি করে জানো? তুমি কি আমার কথা মতো আমার সম্পর্কে তাকে কিছু জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, এবং এটাও জেনেছি আপনার অতীত সম্পর্কে সে কিছুই জানে না। কনগ্রাচুলেশন মাই ডার্লিং, কনগ্রাচুলেশন। আমি জানতাম তুমি ঠিকভাবে ঠিক কাজ করে যাবে। আসলে স্যার। তুমি তো আমার বিয়ে, অবশ্যই লোকলক্ষ্মী। তো তুমি আমার প্রিয়া, তাই আমার কাছে তোমার সব কিছু চাইবার অধিকার আছে। বলো সোনা, তুমি আমার কাছ থেকে কি পুরস্কার পেতে না, চাও? কিছু না, শুধু শুধু আপনার ভালোবাসা। স্যার, পল্লবী, প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার, দেখো আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার, দেখো আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5। আমি ডাক্তারে জ্বর নামাবে, প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার, দেখো আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5। কোন ডাক্তারে জ্বর নামাবে, প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার, দাও না মুখে থার্মোমিটার, দাও না মুখে। নেশা 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 আমারও জাগে পল্লবী। হয়তো কলকাতার বাইরে থাকলেও তোমার কথা আমি ভুলতে পারি না। আমার মেয়ে সাধনা অবশ্য আমাকে সন্দেহ করে। আমি সাধনাকে বলি ভুল বুঝিস না মা, ভুল বুঝিস না, তুই যেমন আমার মেয়ে, আমার বিয়ে পল্লবীও আমার মেয়ের মতো। ওই মতোর করতে দে। আজ থেকে 21 বছর আগে আমি গিয়েছিলাম আমার বোনের মতো ভারতীর উত্তাল যৌবনের দাঁত পারিনি। সেদিন আমি ভারতীর যৌবন জীবতে পারিনি। ব্যবসার নেশায় আমি এই কথাটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু যখন জানতে পারলাম সেদিন সেই বেকার বাউন্ডলে ভুবন ব্যানার্জি এখন জবরদস্ত পুলিশ অফিসার হয়েছে, তখন আমি কায়দা করে বড় ছেলে রবিকে আমারই হেড অফিসে চাকরি দিলাম। সেদিন ছিল 1 মে। ইয়েস, কাম ইন। সাধনা, কি ব্যাপার মা, হঠাৎ অফিসে চলে এসেছিস? টাকার দরকার বুঝি? না, তুমি তার আগে বলো তো বাপি, তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? ওই না তো। না তো, কিন্তু আমি যে পরিষ্কার শুনলাম, তুমি পরিষ্কারভাবে বলছিলে যে দাঁত বসাতে পারিনি ভারতী ভুবন ব্যানার্জি। ও তুই ঠিকই শুনেছিস রে মা, তুই ঠিকই শুনেছিস। তাই? কাল রাত্রে আমি একটা যাত্রা নাটক করছিলাম, নট্য কোম্পানি, স্বর্গের পরের স্টেশন। সেই নাটকের কিছু ডায়লগ আর কিছু চরিত্র আমি আপন মনে বলে চলেছিলাম রে মা। বাবা, একদিকে দেশ সেবা, অন্যদিকে তোমার এত বড় বিজনেস, তারপর এইসব যাত্রা নাটকের বই পড়ার তুমি সময় পাও? পড়া বাবা? উচিত রে মা, পড়া উচিত। যাত্রা হচ্ছে লোক শিক্ষার মাধ্যম, তাই লোক সেবা করতে গেলে লোক শিক্ষার বই তো একটু পড়তেই হবে মা বলি। আর তাছাড়া মা জানিস, যারা বই পড়ে না তারা সমাজ সংসার তথাই দেশের শত্রু রে মা। তার থেকে বড় শত্রু তারা যারা ওই বস্তিটা উচ্ছেদ করে অনাথ শিশুদের পথে বসিয়েছে। আমি তাদের শাস্তি দিতে চাই বাবা, শাস্তি। আর তোমাকে কিন্তু মামনি, না না না, কোনো কিন্তু নয়। আমি বস্তির মালিকদের বিরুদ্ধে মহিলা সমিতির হয়ে বিদ্রোহ করব। আর তোমাকে আমাকে উচিত শিক্ষা দিতে হবে ওই সব দেশদ্রোহী কুকুরদের।
থাক মা থাক, ওদের বাজে কথা বলে তুই আর তোর চরিত্রটাকে নষ্ট করিস রে মা। তোর কথা আমি বুঝতে পেরেছি রে মা, তোর কথা আমি বুঝতে পেরেছি, আর সেই জন্য সব ব্যবস্থা করার জন্য আপনি সেই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার? অর্জুন? হ্যাঁ, অর্জুনই তো বস্তি থেকে উচ্ছেদ হওয়া ছেলেটিকে আশ্রয় দিয়েছে। আমি তার দুঃসাহসিক কাজের জন্য তাকে সম্বর্ধনা দেব, নাগরিক সম্বর্ধনা। বাবা তুমি সত্যি বলছো? সত্যি তুমি অর্জুনকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ মামনি, তোরা মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগেই আমি আমার এই হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসি বন্ধ করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। তুমি স্যার, উনি হচ্ছেন সেই দুঃসাহসী যুবক অর্জুন। আপনি দাঁড়া, মানুষের মতো মানুষকে কাছে পেয়ে আগে আমি স্বাগত জানাই। কনগ্রাচুলেশন মাই বয়, কনগ্রাচুলেশন। এই তোমাকে দেখে আমার একটা পুরোনো দিনের কথা বলতে ইচ্ছা করছে। যেটা বলতে ইচ্ছে করছে সেটা তাড়াতাড়ি বলে ফেলুন। হ্যাঁ, কি জানো কথাটা, কি জানো কি? ও মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাপি বাপি তুমি ওনাকে বাবুরে। ছাড়ো তো, আমি ওনার সঙ্গে মহিলা সমিতির হয়ে হাতে হাত মেলাতে চাই। আমার সঙ্গে হাত মেলাবেন? কিন্তু কেন? বাহ, কেন কি? গুন্ডাদের সঙ্গে ফাইট করে যেভাবে আপনি ছেলেটিকে বাঁচিয়েছেন, তাতে অনেকেই আপনার সাথে আলাপ করতে চাইবে। আমি দেশের গৌরব, অদ্ভুত সাহসিকতায় আপনি দক্ষ, তাই তো মহিলা সমিতির হয়ে আমি আপনার পক্ষ থেকে হাত মেলাতে চাই। এই হাত যার তার হাতের সঙ্গে মেলে না, কারণ জীবন জ্যামিতির কোনো সরলরেখায় এখনো কোনো সরলরেখার সঙ্গে মিলিত হয়নি। সেই জন্যই বুঝি বেকারত্বের ত্রিভুজের মাঝে দাঁড়িয়ে আপনি বিন্দুকেই সিন্ধু বলে ভাবছেন। আপনি কি করে জানলেন আমি বেকার? আমি জানি বাবি, যাদের কাজ নেই তারাই তো ভালো কাজ করে। স্যার বাবা, হ্যাঁ, মামনি। তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ হ্যাঁ, আছে। হ্যাঁ। আমি চাই এই ইয়াং ম্যানকে তুমি তোমার কারখানায় একটা চাকরি দেবে। সাধুরা দেবী, ইয়েস মিস্টার গুপ্তা, শুনুন ভালো করে, আমি যেটা বলে যাচ্ছি কান খুলে শুনে রাখুন। আজই ওর নাম, ঠিকানা, সমস্ত ওর বায়োডাটা লিখে আমার বাবার কারখানায় ওকে অ্যাপয়েন্ট করুন। তাতে আমার বাবার দেশ সেবা করার কাজের হাতটাকে আরো শক্ত করতে আপনি সাহায্য করুন। আজ চলি, কেমন? নমস্কার। আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী এ আমার মনের কথাটা বুঝতে পেরে সেটাই নিজের মুখে বলে গেল। স্যার। মিস্টার রবি ব্যানার্জি, হ্যাঁ, স্যার। তুমি আজই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। স্যার, হ্যাঁ, আপনি সত্যি বলছেন স্যার? আমি বাবা শান্তিনাথের দিব্যি করে বলছি, জীবনে মিথ্যা কথা বলি না যুবক। আমি পল্লবগ্রাহী নই, আমি গুণীর গুণগ্রাহী। তোমার মতো সাহসী, তেজস্বী, শক্তিমান যুবককে আমি আমার কোম্পানি নিযুক্ত করলাম। আমি স্বপ্ন দেখছি না তো, কার মুখ থেকে উঠেছিলেন স্যার? আমার মায়ের মুখ দেখে। আপনি ভাগ্যবান, তাই মায়ের মুখ থেকে উঠে চাকরিটা পেয়ে গেলেন। বলুন, আপনার পুরো নাম কি? অর্জুন ভট্টাচার্য। আপনার বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু মায়ের ছেলে। আপনার সাথে কি অদ্ভুত মিল আমার! আমি শুধু বাবার ছেলে, আমার মা নেই। আমরা যেন মহাভারতের দুই পুরুষ, আপনি কর্ণ আর আমি অর্জুন। এই যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য অভিমন্যুর বদলে নিজেই সেবাব্রত গুপ্তের চক্রগ্রহে প্রবেশ করলো। না প্রবেশ করে উপায় ছিল না স্যার, গুপ্ত সাহেবের কায়দার কল বড় সাংঘাতিক। আস্তে কথা বলো সঞ্জয়। কেন স্যার? ভুবনবাবু বাড়িতে না থাকলেও আমার বোন অঞ্জলি আছে, সে শুনতে পেলে ভুবনবাবুকে বলে দেবে। তাহলে কি স্যার কলিযুগের বিশ্বই ভুবনবাবুকে লাইনে আনতে পারলেন না? ডিস্টার্ব করো না সঞ্জয়। এখন বলো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট করতে পারলে আমার কত টাকা শেয়ার থাকবে? 25,000। 25,000? মাত্র 25,000 টাকা? তুমি কি জানো না সঞ্জয়, 25,000 টাকা এই যুগের নসি। ঠিক আছে স্যার, পুরোপুরি 50,000 টাকা পাবেন। টাকাটা কখন পাবো? কাল রাত 8টায়। 8টায়? হ্যাঁ স্যার, সামনের যে মাঠটায় বাচ্চা ছেলেরা খেলা করে, ঠিক তার পাশের ঘরের খাটটায় 60টার আসর বসে। ওইখানে একটি খড়া ভিখারি আপনার হাতে মালের বান্ডিল পৌঁছে দেবে। আপনি বান্ডিল সরিয়ে রেখে চলে যাবেন ব্যান্ডেল, দেখবেন স্যার যেন হয় না কোনো স্ক্যান্ডেল। আরে কি হলো? ছিঁড়ে গেল স্যান্ডেল। 50,000 টাকা, আরো কয়েকটা 50,000 টাকা হলে আমি বাড়িটা কমপ্লিট করতে পারবো। আর বাড়ি হয়ে গেলে গাড়ি, আর গাড়ি হয়ে গেলে নারী। কি বললে গোপাল? আমার হিরোইনের মতো সুন্দরী নারী চাই। গোপাল,
বাড়ি গাড়ি হয়ে গেলেই তো নারীতে টান পড়ে বাবু। গোপাল, এই বয়সে বিয়ে না করলে আবার করবেন কখন? বয়সের তো একটা ধর্ম আছে, ধর্ম থাকতে থাকতে কর্মটা সেরে নিন, নাহলে জন্মটাই মিথ্যা হয়ে যাবে, এই যেমন হয়েছে আমার। চুপ করো গোপাল, তোমার রামায়ণ আমি অনেক শুনেছি। ঠিক আছে, কাছে আসুন, কানে কানে একটা কথা বল। বলো, কি বলবে? আপনার ভগ্নিপতি রবি বাবু আজকাল আমাদের অফিসের মিস পল্লবীর সঙ্গে করতে দেখছি। বাজে কথা বলবে না, রবির নামে আজে বাজে কথা বললে আমার বোন অঞ্জলি শুনতে পেলে রাগ করবে। ঠিক আছে, বলবো না। 10টা টাকা হবে? টাকা কি হবে? না, মানে কথাটা যাতে হজম করতে পারি তার জন্য একটা ওষুধ খেতে হবে। এই নাও 10 টাকা। তাই বলে ঘুষ ভাববেন না, ঘুষ কথাটা শুনলে আমার মাথায় আগুন জ্বলে যায়। যারা ঘুষ খায় তাদের ওই গুলি করে মারা উচিত। আমি কিন্তু ঘুষ খাই না, বুঝলেন? শালা শালা পুলিশের ঘরে পাপ থাকতে পাবলিককে ঘুষ দিতে হয়, ভাবতে পারা যায়? ভেবে কোনো লাভ নেই দাদা, তার চেয়ে বিয়ে করে সংসারী হও। আরে বিয়ে করে বউকে খাওয়াবো কি? তো শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতেন। কি সাহায্য করবে? চুরি করতে, ঘুষ খেতে, নাকি পুলিশের পোশাক পরে এই পাবলিককে বোকা বানাতে? মুখ সামনে কথা বলবি অঞ্জলি। তুমিও মুখ সামলে কথা বলবে অনিরুদ্ধ। স্যার আপনি যাও, থানায় যাও। বোন ভগ্নিপতি বাড়িতে আড্ডা মারার জন্য সরকার তোমার গায়ে পুলিশের পোশাকটা পরিয়ে দেয়নি। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল স্যার। আমি ওসি, থানার ইনচার্জ, তাই একজন সাব ইন্সপেক্টরের কথা থানাতেই শুনবো, বাড়িতে নয়। আচ্ছা স্যার, আপনি থানাতেই শুনবেন, আমি থানাতেই বলবো। তবে বোধহয় আপনি একটু ভুল করে ফেললেন। আমি শুধু সাব ইন্সপেক্টর নই, আমি আপনার ছেলের সম্বন্ধে বাকিটা আমি আপনাকে পরেই বলবো। আমি কি সত্যিই ভুল করে ফেললাম? না বাবা, আপনি ঠিকই করেছেন। তাহলে শোনো, আমি বাড়িতে বাবা, থানায় পুলিশ। আমার একটা চোখ বাবার চোখ আর অন্য চোখ বাঘের। তাই তুমি তোমার দাদাকে সাবধান করে দেবে, আর আমি সাবধান করে দেব আমার বড় ছেলে রবিকে। এখন কি আপনার অফিসে ওভার টাইম চলছিল মিস্টার রবি ব্যানার্জি? না মানে আমি এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে? বাবা, আমি জিজ্ঞাসা করছি, আপনি ভেতরে চলুন। ভয় কেন বৌমা? ভয়ের শেকল পরে নারী প্রগতি এগোবে না। মেয়ে হয়ে জন্মেছ বলে কোনো অপরাধ তুমি করনি। আমার সামনে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, মানুষ যদি এত রাত্রি পর্যন্ত বাইরেই থাকবে তাহলে ঘর বেঁধেছিল কেন? ঠিক আছে বাবা, আমি এক্ষুনি জিজ্ঞাসা করছি। এত দেরি কেন? অফিসে কোনো কাজ ছিল বুঝি? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ তুমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। বিয়ে করেছে বলে নিজেকে বিক্রি করে দিইনি বাবা। বিয়ে করা বউ টাকার বান্ডিল নয় যে সে টাকায় আত্মবিক্রি করবে। কিন্তু নারী পুরুষের একে অপরকে আত্মদান করাটাই হচ্ছে বিয়ে। ওসব পুরনো যুগের কথা এই যুগে চলে না। বড় বাবু মিস্টার রবি ব্যানার্জি, তাহলে বলুন, এই বাবাটাও তো পুরনো। এই পুরনো বাবা আপনাদের এই নতুন যুগে চলে না। চলে কি চলে না সেটা আপনি চিন্তা করুন। না, তুমি চিন্তা করবে, বাবা চিন্তা করবে না, কারণ তুমি এখন বাবা হয়েছো। অঞ্জলি, আমি শুধু চিন্তা করছি, এমন দেবতার মতো যার বাবা, তার ছেলে এমন হয় কি করে? ছি 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 ছি। শুনলেন শুনলেন তো বাবা, অঞ্জলির কথাগুলো আপনি নিজের কানে শুনলেন। আপনি হাসছেন। তোর মা থাকলে কান তোরে হতভাগা। আমি পুরুষ মানুষ হয়ে কাঁদবো কি করে? কিন্তু ভবিষ্যতে আপনাকে কাঁদতেই হবে। রবি, আমি রবি বলে রবিবার নয়, আমার জীবনে কোনো ছুটি নেই। আমি দেয়ালে টাঙানো ক্যালেন্ডারের মতো সপ্তাহে একটা করে লাল ঘর হয়ে থাকতে চাই না। তাই তাই আপনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকেই শুরু করতে চাই। শুরু।
শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু হিসাব হিসাব মিলছে কই? কি করে মিলবে? ইন্দ্রপ্রস্থের অর্জুন যে পোস্তা বাজারের কাছে বাসা নিয়েছে, খবর পেয়েছেন? খবরে কাগজে পড়েছি। এবার মারামারি লেগে যাবে। কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। কাকে নিয়ে? ওই সাহসী যুবক অর্জুনকে নিয়ে। কেন? দক্ষিণপন্থীরা বলবে অর্জুন আমাদের, বামপন্থীরা বলবে অর্জুন আমাদের, অবশেষে মধ্যপন্থী কুন্তি মায়েরা খুন্তি নিয়ে কাঁদতে বসবে। হাসবেন না, আমাকে ভাবতে দিন। ভাবছেন? আমার ছেলে সোম যদি অর্জুনের মতো হতো, কিংবা অর্জুন যদি আমার ছেলে হতো, তাহলে গর্বে অহংকারে আমার এই বুকটা কানায় কানায় ভরে যেত। কিন্তু ছোট্ট বাচ্চা সোমকে নিয়ে ভারতী যে কোথায় হারিয়ে গেল, আমি তাদের কত খুঁজলাম, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। আর যাই হোক, বার্নাবতী পুড়ে মরেনি। তবে কি ভিক্ষা করে জীবন চালাচ্ছে, নাকি ঝিগিরি করে? আমার 6 মাসের বাচ্চাটা বেঁচে আছে না মরে আছে? মরে গেছে, কেমন আছে, কোথায় আছে? আপনি ভাবুন, আপনি খুঁজুন, আমি তো তখন দেখে আসি তারা কোথায় আছে। তবে আপনাকে বলবো না, আপনি খুঁজে নিন। বিবেক বাবু, খুঁজে নিন। বিবেক বাবু, খুঁজে নিন। বিবেক বাবু, আপনি যদি তাদের খুঁজে পান, তাহলে তাদের কাছে গিয়ে বলবেন আমি তাদের ভুলিনি, ভুলতে পারিনি।